হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নাম্বার 10। আজকে ক্লাসটা একটু সায়েন্স বেসড হবে। এটা ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, ডব্লিউবিসিএস, সিজিএল, এমটিএস, পিএসসি মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটা থেকে যদি উপকৃত হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। চলো শুরু করা যাক। সাধারণভাবে সোনারের ব্যবহার নিচের কোন ক্ষেত্রে দেখা যায়? সোনার কথার মধ্যেই আছে এর উত্তর। সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, অর্থাৎ শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে কোনো বস্তুর শনাক্তকরণ, সেটা হচ্ছে সমুদ্রের নিচে বা জলের নিচে। তাহলে উত্তর হচ্ছে জলের নিচে কোনো বস্তুকে আইডেন্টিফাই করা বা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় সোনার। তাহলে আমরা এটা ব্যবহার করি কোথায়? এটা আমরা দেখতে পাচ্ছি আমরা জাহাজে ব্যবহার করি না? জাহাজে কোথায় কোনো উঁচু জায়গা আছে কিনা বা কোনো একটা বস্তু আছে ওখানে, সেটা জানার জন্য, বা অনেক বরফের চায় ডুবে থাকে, অনেকটা কিছুটা অংশ উঠে থাকে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই সোনার ব্যবহার করা হয় জাহাজে। সোনার কথার অর্থ কি বললাম? সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আচ্ছা, অর্থাৎ সমুদ্রে শব্দ তরঙ্গের কাজে লাগিয়ে বস্তুকে আইডেন্টিফাই করা। তাহলে জলের নিচে বা সমুদ্রের তলদেশে শনাক্ত করার জন্য কোনো বস্তুকে ব্যবহার করা হচ্ছে সোনার। সাবমেরিন এবং জাহাজে ব্যবহার করা হচ্ছে সোনার। এই হচ্ছে। এবার হচ্ছে র্যাডার। র্যাডারটা আমরা দেখে নেব সঙ্গে সঙ্গে। র্যাডার হচ্ছে কি? র্যাডার কথা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এগুলো বিমান, জাহাজ, মহাকাশযান বা নির্দেশিত ক্ষেপণাস্ত্রে এগুলোকে ব্যবহার করা হয়। দেখো গাইডেড মিসাইল যেটাকে বলা হচ্ছে, এই গাইডেড মিসাইল দিয়ে সঠিক লক্ষ্যে, ঠিক আছে, সঠিক লক্ষ্যে আঘাত আনার জন্য এই র্যাডার ব্যবহার করা হয়। তাছাড়াও র্যাডারকে আমরা দেখব যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়, তাই না? চলো নেক্সট বিষয় দেখে নিন। হ্যালাইট। হ্যালাইট কি? খুব ভালো প্রশ্ন। হ্যালাইট আমি এখানে দিয়েই দিচ্ছি। হ্যালাইট কি দেখেই বোঝা যাচ্ছে এটা হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। হ্যালাইট হচ্ছে কি একটু ডিটেলসে জেনে নেব। হ্যালাইট হচ্ছে সাধারণভাবে একে আমরা বলি কি রক সল্ট। একে কি বলা হচ্ছে? রক সল্ট বলা হয়। এই হ্যালাইট এক ধরনের লবণ, এটা লবণ, যে সোডিয়াম ক্লোরাইডের যে খনিজ বা প্রাকৃতিক রূপ হচ্ছে হ্যালাইট। এই খনিজটা সাধারণত বর্ণহীন অথবা সাদা। ভালো প্রশ্ন, অবশ্যই মাথায় রাখবে। কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে নেব। অ্যামোনিয়া হচ্ছে NH3, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। অবশ্যই মাথায় রাখবে এগুলো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। নিউটনের এটা কততম গতিসূত্র? নিউটনের গতিসূত্র আমরা জানি। নিউটন গতিসূত্রের জন্য বিখ্যাত। এই নিউটনের এটা তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্রটা তাহলে কি বলছে? বাইরে থেকে কোনো প্রযুক্ত বল দ্বারা অবস্থা পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ এই গতিসূত্র থেকে আমরা কি পদার্থের জাড্য ধর্ম পাচ্ছি, আবার বলের সংজ্ঞাও পাচ্ছি। 2 নম্বর ইয়েতে কি ভরবেগ সম্পর্কে 2 নম্বর গতিসূত্র। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? কিন্তু তৃতীয় গতিসূত্রের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? এবার বিষয়টা হচ্ছে এর ইমপ্লিমেন্টেশন কোথায়? রকেট যে লঞ্চ হচ্ছে, রকেট লঞ্চিং এর বিষয়টা তৃতীয় গতিসূত্রের সঙ্গে সম্পর্কিত। কারণ রকেট যখন লঞ্চ হচ্ছে, এই যে দেখো, এই যে ফায়ারটা, গ্যাসিয়াস যে ফায়ার,
সেটা নিচের দিকে মুভ করছে আর রকেট উপর দিকে চলছে। বেলুন, একটা বেলুনে হাওয়া ভরা বেলুন, কি হচ্ছে, বায়ুটা নিচের দিকে আসছে আর বেলুনটা উপরের দিকে মুভ করছে। এছাড়াও বন্দুক থেকে গুলি ছোড়া, এটাও কিন্তু তৃতীয় গতিসূত্রের একটা ইমপ্লিমেন্টেশন বা কার্যকরী ব্যবহার। এছাড়াও রয়েছে, এগুলো পরীক্ষাতে দেবে, এর উদাহরণ দিয়ে বলবে এটা কোন গতিসূত্রের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে। সেরকম নিউটনের তৃতীয় গতিসূত্রতে আর একটা বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি, তুমি নৌকা থেকে নামছো পারে, সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্রের একটা ব্যবহার। ব্রোঞ্জ সংকর ধাতু এর গঠনের প্রধান উপকরণগুলো কি? ব্রোঞ্জ যে সংকর ধাতু তার প্রধান উপকরণগুলো হচ্ছে তামা এবং টিন। তামা এবং টিন দিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি হয়। দেখে নেব অন্যান্য সংকর ধাতুগুলো। পিতল যেটা তৈরি হচ্ছে, পিতল হচ্ছে কি, তামা এবং জিঙ্ক। ব্রোঞ্জ, তামা এবং টিন। জার্মান সিলভার, তামা, জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। আর স্টেনলেস স্টিল হচ্ছে লোহা, আয়রন, ক্রোমিয়াম, নিকেল অ্যান্ড কার্বন। অবশ্যই মাথায় রাখবে, ক্রোমিয়াম স্টেনলেস স্টিলে দেওয়া হচ্ছে জং যাতে না পড়ে। আর মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি। নেক্সট, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে সাধারণত কি ব্যবহার করা হয়? খুব ভালো প্রশ্ন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হচ্ছে টাংস্টেন। টাংস্টেন ব্যবহার করা হচ্ছে। দেখো আমরা একটা ডায়াগ্রাম দেখে নেব। এই হচ্ছে ইলেকট্রিক বাল্ব, এর ফিলামেন্টে কি ব্যবহার করা হচ্ছে? টাংস্টেন ফিলামেন্ট। এটা হচ্ছে ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলামেন্ট। এখানে টাংস্টেন ফিলামেন্ট ব্যবহার করা হচ্ছে এবং এখানে ভর্তি করা হচ্ছে কি, ইনার্ট গ্যাস, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন। তবে সাধারণভাবে আমরা এই ইলেকট্রিক বাল্বে কিন্তু আর্গন দ্বারা ফিল আপ করি। তার আগে একটা বিষয় দেখে নিই, ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত টাংস্টেন ফিলামেন্টের জারণ রোধ করতে আমরা নিষ্ক্রিয় গ্যাস যেমন ব্যবহার করি, সঙ্গে নাইট্রোজেনও ব্যবহার করি। নাইট্রোজেন এবং বিভিন্ন মানে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে ব্যবহার করি। নিষ্ক্রিয় গ্যাস প্রধানত আর্গন ব্যবহার করা হয়। তাহলে যাতে ফিলামেন্টের মানে জারণ রোধ করতে এই ধরনের গ্যাসগুলো ব্যবহার করা হয়। আর্গন ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত সব থেকে সাধারণ গ্যাস, মানে সব থেকে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বে, যেটা হচ্ছে আর্গন। কারণ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, রাসায়নিকভাবে এরা বিক্রিয়া করে না, ইনার্ট গ্যাস, তাই তো, তার জন্য এরা রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, ফিলামেন্ট মানে টাংস্টেনের ফিলামেন্টকে প্রভাবিত করে না। আর্গন টাংস্টেনের ফিলামেন্টকে বাষ্পীভবনের প্রক্রিয়া ধীর করে দেয়, তার জন্য আর্গন ইলেকট্রিক বাল্বে ব্যবহার করা হয়। সেরকম আমরা দেখব গ্যাস বেলুনে সব থেকে হালকা গ্যাস হওয়া সত্ত্বেও হাইড্রোজেন ব্যবহার করা হয় না, সাধারণত ব্যবহার করা হয় হিলিয়াম, কারণ হাইড্রোজেন দাহ্য। কম্পিউটার ভাইরাস একটি কি? কম্পিউটার ভাইরাস একটি সফটওয়্যার। ভালো প্রশ্ন, কম্পিউটার ভাইরাস একটি সফটওয়্যার। দেখো কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার, এটাকে ম্যালওয়্যার বলছে, যা নিজের প্রতিলিপি গঠন করতে পারে এবং কম্পিউটার মধ্যে ছড়িয়ে যায় এবং কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার কম্পিউটার ভাইরাস। নিচের কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, যেখান থেকে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি বা রেজাল্ট শো হচ্ছে এনি হাউ, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। কিবোর্ড কিন্তু ইনপুট ডিভাইস, কিবোর্ড হচ্ছে ইনপুট দিচ্ছি, মাউসেও ইনপুট দিচ্ছি, স্ক্যানারেও তাই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। প্রিন্টার, প্রিন্টারে আমরা কোনো কিছু আউটপুট পাচ্ছি ফ্রম কম্পিউটার, তাহলে কিবোর্ড হচ্ছে ইনপুট কিন্তু প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসটা দেখে নেব। ইনপুট ডিভাইসে কি কি আছে? কিবোর্ড, কিবোর্ড, মাউস, মাউস, জয়স্টিক, জয়স্টিক, স্ক্যানার, স্ক্যানারটা এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে স্ক্যানার, বারকোড রিডারটা দেওয়া হয়নি, ঠিক আছে। এগুলো সব কি ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষাতে প্রশ্ন আসে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আউটপুট ডিভাইস কি আছে? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো কি সব আউটপুট ডিভাইস, কম্পিউটারের আউটপুট ডিভাইস। নিচের কোনটি অর্ধ পরিবাহী? অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মধ্যবর্তী এক ধরনের বস্তু। তাহলে এখানে অর্ধ পরিবাহী রয়েছে কি? অর্ধ পরিবাহী রয়েছে সিলিকন, জাস্ট একটাই রয়েছে এখানে সিলিকন। নিচে কোনটা অর্ধ পরিবাহী? সিলিকন। তাহলে অর্ধ পরিবাহী কি কি হয় দেখে নি। অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, এগুলো এটা হচ্ছে সিলিকন। তারপর হচ্ছে দেখে নাও, এটা জার্মেনিয়াম, তারপর হচ্ছে কি এটা গ্যালিয়াম আর্সেনাইড। ফিউজ তার তৈরিতে কি ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কারেন্ট ওভারফ্লো হয়, ফিউজ তারই কিন্তু আমাদের মানে বাড়ি ঘরের বা কলকারখানার যে সমস্ত অ্যাপ্লায়েন্সেস থাকে, মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে, সেগুলোকে বাঁচায়। তা ফিউজ তার খুব গুরুত্বপূর্ণ। লেড এবং টিন ব্যবহার করা হয়, লেড এবং টিন ব্যবহার করা হয়। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হচ্ছে লেড এবং টিন। তাহলে ফিউজ তার তৈরি করতে ব্যবহার, এটাও একটা ফিউজ, এখানে একটা ফিউজ তার রয়েছে। এগুলো ফিউজ তারের বিভিন্ন রূপ। এটা ফিউজ তার তৈরি করতে ব্যবহার করা হচ্ছে লেড এবং টিন। এর মূলনীতি কি? উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। ফিউজ তার হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে সার্কিটে যদি অতিরিক্ত বিদ্যুৎ প্রবেশ করে, সেক্ষেত্রে এই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আর টিন হচ্ছে কি? এসএন। আর লেড বা সীসা হচ্ছে পিবি। নিচের কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা, বিটা, গামা, তিনটারই ভেদন ক্ষমতা রয়েছে, তবে কোনটার ভেদন ক্ষমতা সব থেকে বেশি? এটা হচ্ছে গামা রশ্মি। সব থেকে কম হচ্ছে কি? আলফা, আর সব থেকে বেশি হচ্ছে গামা। আলফা, বিটা, গামা যদি ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো যায় এরকম ভাবেই চলবে। সব থেকে কম হচ্ছে আলফা, তারপর বিটা, তারপর গামা। ভেদন ক্ষমতা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখলে বুঝতে পারবো কি হচ্ছে। দেখো, এই আলফা দেখো এই পর্যন্ত যাচ্ছে, বিটা এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু গামা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম, তারপর হচ্ছে বিটা, আর সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে কি? গামা। এই ডায়াগ্রাম গুলো দেখলে অবশ্যই তোমাদের মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দন্তসূত্র, ডেন্টাল ফর্মুলা। ডেন্টাল ফর্মুলা বোঝার দরকার আছে 21-23-21-23। উত্তর হচ্ছে এ, অপশন এ। দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের ডেন্টাল ফর্মুলা, আমরা যদি নিচের মাড়িটাকে দেখি, তার হাফ করে দিই, এরকম করে হাফ করে দিই, তাহলে দেখবো একটা চোয়ালের দিকে দুটো ইনসিজার। এই দাঁতের নামগুলোকে ইনসিজার বলা আছে। একটা ক্যানাইন, দুটো প্রিমোলার এবং তিনটে মোলার থাকছে। তাহলে কতগুলো হচ্ছে? 16টা। এখানে 16টা, তাহলে 16 বলছি, 8টা। 1 2 3 4, 8টা 16, তাহলে দুই পার্টি মিলে 32টা দাঁত থাকছে। তাহলে এরকম ভাবে সাজানো হচ্ছে দুটো ইনসিজার এক চোয়ালে, দুটো ক্যানাইন, দুটো প্রিমোলার এবং 3টি মোলার, তাই না? তাহলে 8টা থাকছে, এই 8টা থাকছে এইটুকু অংশে, এইটা টোটাল অংশে থাকছে 16টা। তাহলে এদিকে 16, এদিকে 16, টোটাল হচ্ছে 32টা দাঁত থাকবে একটা প্রাপ্তবয়স্ক মানুষের। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের ডেন্টাল সূত্র বা দন্ত সূত্র। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানাও। তোমাদের যদি আরো অন্য ক্লাসের রিকমেন্ডেশন থাকে বা কোনো বিষয়ে ক্লাস নিতে বলো, অবশ্যই চেষ্টা করব। তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো অবশ্যই জানাবে। ধন্যবাদ।